আরুষের চেহারায় কোনো অভিব্যক্তি নেই, মুখ থমথমে বরফের মতো ঠান্ডা, অথচ শরীরে রক্ত ফুটছে। আরুষের হাত ধীরে ধীরে মোবাইলের স্ক্রিনের উপর দিয়ে বুলিয়ে গেল, স্পর্শ করলো ছবিটা। তারপর নিজেকে ধীর কণ্ঠে ফিসফিস করে বলল, কাউকে বাঁচতে দেব না। আরুষ মুখ চেপে বসে রইল চুপচাপ, কোনো শব্দ নেই, শুধু সারা শরীরে শিরায় শিরায় আগুন জ্বলছে। ঘরের ভেতর পিনপতন নীরবতা, ঘড়ির কাঁটার টিকটিক শব্দ। আরুষ একদম নিশ্চুপ হয়ে বসে আছে, শরীরের প্রতিটা পেশি শক্ত হয়ে আছে। ফোনের স্ক্রিনে সেই ছবিটা এখনও জ্বলজ্বল করছে। ওর নিঃশ্বাস ধীর, কিন্তু চোখের মধ্যে ভয়ঙ্কর রকমের ঘৃণা জমে আছে। প্রায় আধা ঘন্টা পর সে ধীরে ধীরে ফোনটা তুলে নেয়। রায়হান ফোন ধরতেই আরুষের ঠান্ডা গম্ভীর স্বর ভেসে আসে, নাইট শেডের সবচেয়ে স্ট্রং মেম্বারদের ডাক। রায়হান 1 সেকেন্ড থমকে যায়, কারণ সে বুঝতে পারছে আজ কোনো সাধারণ রাত নয়, কিছু একটা ধামাকাদার হবে। সে দ্রুত জবাব দেয়, বস কি হয়েছে? আরুষ কোনো ব্যাখ্যা দেয় না, শুধু কঠিন সুরে আদেশ করে, বলবি ল্যান্ড রোভার ডিফেন্ডার নিয়ে আসতে, সাথে সব রকমের ওয়াপেন নিয়ে রেডি হতে বলবি। রায়হান বুঝে ফেলে আজ কারো কপালে শনি অনিবার্য। কতক্ষণে রেডি হতে বলবো? আরুষ চোয়াল শক্ত করে, ঠান্ডা অথচ অগ্নিময় স্বরে উত্তর দেয়, আধা ঘন্টার মধ্যে। খন্দকার মেনশন ঘুরিয়ে দেব আজ আমি। রায়হান ঘন নিঃশ্বাস নেয়, তারপর অনুগত স্বরে বলে, আন্ডারস্টুড বস। ফোন কেটে যায়। আরুষ উঠে গিয়ে ধীর পায়ে আয়নার সামনে এসে দাঁড়ায়, নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আজ আমি আর কিছু হারাবো না। চোখে ক্রোধের আগুন, হৃদয়ের কোথাও শোকের আবির, মুঠো শক্ত হয়ে আসছে। রাতের আধারের মতোই খন্দকারদের জীবনে কাল রাত্রি ঘনিয়ে আসছে। পরিত্যক্ত গুদামের সামনে জমাট বাঁধা অন্ধকার, মশার ভো ভো ব্যতীত আর কোনো শব্দ নেই। 18 জন কালো পোশাকধারী ছায়ামূর্তির একদম মাঝখানে দাঁড়িয়ে তদারকি করছে রায়হান। কোথাও কোনো ভুল হলে আরুষের বন্দুকের গুলিতে সর্বপ্রথম শহীদ হবে সে। ছায়া মানবদের প্রত্যেকের মুখ হুডির আড়ালে ঢাকা, অন্ধকারে তাদের মুখ তেমন দেখা যায় না, কেবল থুতনির একটু অংশ চোখে পড়ে। সাধারণ মানুষ এমন অবয়ব দেখে ভয় পাবে। রায়হান সব কিছু দেখে নিয়ে প্রশ্ন ছুড়ে, তোমরা রেডি? একসাথে 18টি কণ্ঠ উত্তর করলো, ইয়েস ডুড। তারপর পরই গর্জে উঠল অস্ত্রগুলো, ম্যাগাজিন লোড হচ্ছে, গুলি চেম্বারে ঢুকছে, বুটের যান্ত্রিক আওয়াজে মাটি কাঁপছে। কেমন যেন হাড় হিম করা ব্যাপার স্যাপার। আরুষ বাইক নিয়ে হাজির হয় গোডাউনে, পরনে কালো শার্ট ও জিন্স, কোমরে গুজে রেখেছে তার ফেভারিট গ্লোক 70 পিস্তল। ধীরে ধীরে হেঁটে আসছে সে, প্রতি পদক্ষেপে নিদারুণ দাপট। আরুষের গতিবিধি ও চোখের ভাষা পর্যবেক্ষণে মেম্বাররা বুঝে যায়, আজ আরুষ ধ্বংস হয়ে যাওয়ার জন্য নয়, ধ্বংস করতে এসেছে। আর আজকে ব্যর্থ হলে প্রত্যেকের গর্দান যাবে। 5টা ল্যান্ড রোভার ডিফেন্ডার প্রস্তুত, লাইন করে দাঁড়িয়ে আছে গোডাউনের সামনে। তার মধ্যে একটা গাড়ির ব্যাক সিটে আরুষ বসে, ড্রাইভিং সিটে শায়ক, যে সমস্ত মডেলের গাড়ি চালাতে পারদর্শী। দ্রুত গতিতে গাড়ি চালানো ও কন্ট্রোল করা তার বিশেষত্ব। আরুষ বড় বড় যুদ্ধে শায়ককে সাথে নিয়ে যায়। নাইট শ্যাডো গ্যাংয়ের একজন এক্সপার্ট মেম্বার সে। শায়কের পাশের সিটে স্টিভ নামের এক মেম্বার বসেছে, যে কিনা একজন রাশিয়ান, বয়স আনুমানিক 33 বছর হবে। ধবধবে ফর্সা, লম্বা, গরম চোখে শিকারী দৃষ্টি। তার এক হাতে FN মিনিমি মেশিন গান, অন্য হাতে স্কয়ার অটোমেটিক উইপন। মেশিন গানে সে গুলি লোড করছে খুব মনোযোগ দিয়ে, নিখুঁত দক্ষতার সাথে। চলো, আরুষ কেবল একটা শব্দ উচ্চারণ করে, 5টা গাড়ির ইঞ্জিন একসঙ্গে গর্জে ওঠে। হেডলাইটের আলো অন্ধকারকে বিদীর্ণ করে ফেলে। গাড়িগুলো ধীরে ধীরে গুদামের ফটক পেরিয়ে বেরিয়ে গেল। তারপর প্রথম গতিতে পথ ছেড়ে এগিয়ে চলো খন্দকার মেনশনের দিকে। ধ্বংসের নিশানা নিয়ে তারা ছুটে চলেছে, যেন এক একটা রূপকথার দানব। শহরের প্রান্তের নির্জন স্থানে দাঁড়িয়ে আছে খন্দকার মেনশন। বিশাল লোহার গেট, উঁচু প্রাচীর, শক্তিশালী নিরাপত্তা, সব মিলিয়ে এক দুর্ভেদ্য দুর্গ। তবে আজ রাতে সব নিয়ম ভেঙে যাবে। দূর থেকে হেডলাইটের ঝলকানি দেখা গেল। ধীরে ধীরে 5টি কালো গাড়ি মসৃণ গতিতে এগিয়ে আসছে। ইঞ্জিনের গর্জন রাতের নিস্তব্ধতাকে ছিঁড়ে ফেলছে। সবচেয়ে সামনের গাড়ির জানালার কাচ নামল। সাউন্ড সিস্টেমে আরুষের গর্জনে মেনশনের মাটি পর্যন্ত কেঁপে উঠল দাবানলের মতো কণ্ঠস্বরে, এই বেরিয়ে আয়। প্রথমে কেঁপে উঠল মেহের, শীতল স্নেহের মেয়ে সে, কিন্তু আরুষের কণ্ঠস্বর, এই হুঙ্কার চিনে ফেলতে একটুও সময় নিল না। আরুষ এসে গেছে এত তাড়াতাড়ি, কিছু একটা ভীষণভাবে ঠিক নেই। দ্রুত সে অন্ধকার ঘর থেকে বেরিয়ে গিয়ে করিডোরের সৌন্দর্যবর্ধক পাতাবাহারের গাছগুলোর মধ্যে নিজেকে আড়াল করলো। দম বন্ধ হয়ে আসছে তার। সাউন্ড সিস্টেমের বিকট শব্দের ধাক্কায় পুরো ম্যানশনটাই যেন চমকে উঠেছে। সাইরেন বেজে উঠল ম্যানশনে, বিপদ সংকেত। ওদিকে আরুষের স্পিকারের আওয়াজের সামনে রশিদ খন্দকারের কাঁচা ঘুম ভেঙে কুচি লাফ দিয়ে উঠলেন তিনি। দোতলার করিডোরে গিয়ে দাঁড়ালেন তিনি। হতভম্ব হয়ে দেখছে সে হেডলাইটের আলোগুলো, চোখে মুখে নিখাত বিস্ময় আর রাগের ছায়া। অসময়ে আরুষ হামলা করেছে কেন? সে তো এমন করার মানুষ নয়।
রশিদের লোকেরা বন্দুক উঁচিয়ে রেখেছে, কিন্তু কেউ ট্রিগারে আঙ্গুল চেপে ধরছে না। অপেক্ষা করছে বসের আদেশের জন্য। কিন্তু আরুষ বিন্দুমাত্র অপেক্ষা করল না। কালো পোশাকের মতো আরুষের চোখে অন্ধকারের তীব্রতা, হাতে সিগারেট জ্বলছে, ঠোঁটে আজ হাসি নেই, বরং চরম কাঠিন্যতা। সকল সীমা খন্দকাররা ভেঙে ফেলেছে। সে শায়কের উদ্দেশ্যে আদেশ ছুড়ে, গেট উড়িয়ে দে। শায়ক 1 সেকেন্ড সময় নষ্ট করল না, স্টিয়ারিং শক্ত করে ধরল। মুহূর্তেই 5টা গাড়ির ইঞ্জিন একসাথে চালু হলো। গর্জনটা এখন আরও তীব্রতর হয়েছে। শব্দ শুনে মনে হলো রাক্ষসেরা গর্জন করছে। রশিদ খন্দকারের চোখ বিস্ফোরিত। স্যার, কি করব? হাঁপাতে হাঁপাতে ছুটে এলো চিফ সিকিউরিটি ইনচার্জ। রশিদের মুখ শক্ত, ঠোঁট চেপে কঠিন সুরে বলল, গুলি কর, আজ আরুষ যেন বেঁচে না ফিরে। লোকটা সঙ্গে সঙ্গে ওয়াকিটকিতে আদেশ দিল, ফায়ার। গুলি ছোড়ার শব্দ হলো চারদিকে, কিন্তু গুলিরা কিছুতেই আরুষকে ছুঁতে পারছে না। আরুষের গাড়িগুলো বিশেষভাবে প্রস্তুত করা, ভারী লোহার আবরণ, সম্পূর্ণ বুলেট প্রুফ। গুলি লেগে ধাতবের মাঝে আটকে যাচ্ছে। ভেতরের নিষ্ঠুর মানবগুলোকে স্পর্শ করতে পারছে না। তারপর শায়ক গিয়ার 1 ধাপে টেনে ভয়ঙ্কর গতিতে গাড়িটা সহজরে লোহার গেটের উপর ধাক্কা দিল। শায়কের সাথে তার 2 জন সহযোগীও। মোট 3টে গাড়ির একই সাথে খাওয়া ধাক্কা সহ্য করতে পারে না ম্যানশনকে নিরাপত্তা দেওয়া লোহার মোটা গেট। ফলে বিকট শব্দে ভেঙে পড়ে সেটি। স্টিভ দ্রুত উইন্ডো খুলে তার পাকাপোক্ত হাতে বন্দুক সেট করে ট্রিগার চালাচ্ছে। এলো পাতারি গুলি ছুটে যাচ্ছে শত্রুর বিরুদ্ধে। বিপক্ষ থেকেও ক্রমাগত গুলি ছুটে আসছে। মাত্র 1 মুহূর্তের ব্যবধানে খন্দকার ম্যানশনের শান্ত পরিবেশটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রশিদ খন্দকারের মোট 40 জন গার্ড উপস্থিত ছিল ম্যানশনে। তবে কেউ প্রস্তুত নয়। মেহেরের দেওয়া ঘুমের ওষুধ মেশানো তরকারি খেয়ে শরীর ম্যাজম্যাজ করছে। তবে দুশ্চিন্তার প্রভাবে ঘুম কেটে ঘাম ছুটে গিয়েছে তাদের। গার্ডদের অধিকাংশের হাতে রাইফেল, এছাড়াও দারোয়ানদের কাছে রয়েছে রাবার বুলেট 4টি AK-47 মডিফাইড ড্রাম ম্যাগাজিন বন্দুক। এছাড়াও সাধারণ পিস্তল তো আছেই। রশিদ খন্দকারের গার্ডরা সংখ্যায় আরুষের গ্যাংয়ের দ্বিগুণ হলে হবে কি? তাদের শক্তিশালী অস্ত্রের কাছে ওরা তুচ্ছ প্রায়। নাইট শ্যাডো গ্যাংয়ের স্পেশাল মেম্বাররা আজ সংগ্রহশালার বেস্ট মেশিন গানগুলো নিয়ে এসেছে। প্রত্যেকের হাতে আছে M134 মিনিগান, MG42 AK-47 মডিফাইড ড্রাম ম্যাগাজিন, স্কোয়ার অটোমেটিক FN ওয়াপেন, মিনিমি মেশিন গান। শত্রুকে প্রতিহত করতে দানবীয় মেশিন গানগুলো যথেষ্ট, যার সবে আরুষের সংগ্রহশালায় উপস্থিত। গাড়ি থেকে আরুষ সহ নাইট শ্যাডো গ্যাংয়ের বাকি 18 জন মেম্বার নেমে দ্রুত নিজেদের পজিশন নিয়ে নেয়। পিলারের আড়ালে, ফোয়ারারতে, মূর্তির আড়ালে এবং গাড়ির পেছনে। তারা প্রত্যেকে অভিজ্ঞ, তবু সাবধানের মান নেই। আরুষ সিংহের একটি মূর্তির আড়ালে MG42 মেশিন গান দিয়ে সমতালে গুলি ছুটছে। এই গান থেকে এত দ্রুত ও এত বিকট শব্দে গুলি ছোটে তা না দেখলে অবিশ্বাস্য লাগবে। গোটা ম্যানশনের লোন আঙ্গিনা জুড়ে যুদ্ধ চলছে। গুলি বর্ষিত হচ্ছে বৃষ্টির মতো। বাতাসে বারুদ পোড়া তীব্র ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। খন্দকারদের মালি ও কাজের লোকেরা নিচতলার করিডোরের কোণে গুটিসুটি মেরে বসে থরথর করে কাঁপছে। কান্না চেপে রেখেছে, কেউ বা ফিসফিস করে দোয়া দরুদ পড়ছে। প্রত্যেকের প্রাণের ভয়ে তটস্থ, পেটের দায় চোকাতে কাজ করে। এদের কী দোষ? কিন্তু তা যদি সন্ত্রাসীরা না বোঝে। রশিদের প্রতিটা গার্ড একে একে লুটিয়ে পড়ছে। এক নাগারে ছুটে আসা গুলির সামনে প্রতিরোধ করা অসম্ভব। রোধ করার সুযোগই তারা পাচ্ছে না। কেউ দৌড়ে পালাতে চাইছে, কেউ আবার শেষ মুহূর্তে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। তবে ওরা নিশ্চিত প্রায় আজ ওরা মরবেই। আরুষের গ্যাং মেম্বারের 3 জন গুলিবিদ্ধ হয়েছে। 2 জন মারা গেছে, 1 জন গুরুতর আহত। বাকিদের গা ছুঁয়ে গুলি বেরিয়ে গেছে, কেউ বা অল্প বিস্তর আহত। আরুষ নিজেও পায়ে রাবার বুলেট খেয়েছে। ডান হাতের কবজি ছুলে গুলি বেরিয়ে গেছে। রক্তে ভিজে যাচ্ছে শার্ট, কিন্তু হাত থামলো তো চলবে না। আজ এই অভিশপ্ত দালান থেকে সে জিতে নিয়ে যাবে বন্দিনী মাকে, তার মায়ের অপরাধীকে। রশিদ খন্দকারের সর্বশেষ গার্ডটিও মাটিতে লুটিয়ে পড়ার পর শেষ হয় গোলাগুলি। মৃদুমন্দ ধোঁয়া উঠতে দেখা যায় বাতাসে। চারিপাশকে আবারও রাতের নিস্তব্ধতা গ্রাস করে ফেলে। এই ফাঁকে বুদ্ধিমানরা ময়দান ছেড়ে পালিয়েছে। আরুষের মেশিন গান অনবরত গুলি বর্ষণের ফলে মেশিন গানের ব্যারেল আগুন লাল হয়ে উঠেছে। পুরো এলাকা বারুদের গন্ধে ভরে গিয়েছে। আরুষ ছোটে সিগারেট নিয়ে জ্বলে ওঠা ব্যারেলের কাছে নিজের সিগারেট এগিয়ে দেয়। তারপর হালকা করে একটা টান দিতেই সিগারেট জ্বলে ওঠে। মেয়ের স্তব্ধ হয়ে দেখে যাচ্ছে এইসব। গায়ের লোম খুব শিউরে উঠছে। কি আশ্চর্য বিষয়, যার সঙ্গে এতদিন সংসার করলো তাকে মেয়ের চিনতে পারলো না। যতটা ভেবেছিল তার চেয়েও কঠিন এদের বাস্তবতা। না খন্দকাররা ভালো মানুষ, না আরুষ। এরা উভয় নৃশংস, নির্দয়। মানুষ মারা এদের নিত্যদিনের কাজ। উপরে দাঁড়িয়ে থাকা রশিদ খন্দকারের মুখ চোখে আতঙ্ক শুকিয়ে গেছে। তার এত বড় বাহিনী, এত গার্ড, এত সুরক্ষা, কিন্তু কিছুই রক্ষা করতে পারল না তাকে।
রশিদ খন্দকারের চোখ কেবল একদিকে স্থির হয়ে নিচে দাঁড়িয়ে থাকা আরুষের দিকে। আরুষ ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এত দূর থেকে ওর চোখের শীতলতা রশিদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোতের মতো বয়ে গেল। আয়েশা, আমাদের সব শেষ হয়ে গেছে। রশিদ হতাশ করে জিজ্ঞেস করে আয়েশাকে। এখনও মেনে নিতে পারছে না পেটের বয়সী ছেলের কাছে সে হেরে গেছে। তবে আয়েশা খন্দকারের মুখে ন্যূনতম ভয়ের ছাপ নেই। সে এক ঝলক চারপাশের পরিস্থিতি দেখল, তারপর গভীর সুরে বলল, এখনও আশা আছে, আপাতত আমাদের পালাতে হবে। রশিদ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। ব্যর্থ মন নিজেকে ধিক্কার দিয়ে বলল, শেষ পর্যন্ত আমায় পিঠ বাঁচিয়ে পালাতে হচ্ছে। ছি। দোতলার করিডোরের দরজার ফ্রেম ধরে হাঁপাচ্ছে রশিদ খন্দকার। তার হৃদস্পন্দন দ্রুত চলছে, শরীর ঝিমঝিম করছে, আতঙ্ক গলা শুকিয়ে গেছে। নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা লাশগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারছে সব শেষ। আমাদের এক্ষুনি বের হতে হবে। আয়েশা খন্দকার শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল। ভাই বোন দুজনে নিচতলা লাইব্রেরিতে চলে যায় সোজা। আয়েশা খন্দকার দেয়ালের এক কোণে গিয়ে আলতো করে একটা সুইচ চাপে। সুইচ চাপার সাথে সাথে নিচতলার বাইরের তাক সরে একটা গোপন দরজা খুলে গেল। সরু সিঁড়ি নেমে গেছে অন্ধকারে। এখান থেকে পালানোর একমাত্র সুড়ঙ্গ এটাই। চল। আয়েশা পেছনে না তাকিয়ে নেমে যেতে লাগলো। রশিদ খন্দকার আয়েশার পিছু নিতে চাইল, সামনে এক ধাপ বাড়াতেই তীব্র শব্দে থমকে গেলেন তিনি। ব্যথায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল রশিদ খন্দকার। ডান পায়ে ছিদ্র হয়ে গেছে গুলিতে, গল গল করে রক্ত ছড়িয়ে পড়ছে। ধীর পায়ে এগিয়ে আসে আরুষ। বন্দুকের নল থেকে ধোঁয়া বের হচ্ছে, মুখে সেই চিরচেনা শীতল হাসি। কোথায় পালাচ্ছিলি? তোর হায়াত ফুরিয়ে গেছে। রশিদের মুখ পাংশুটে হয়ে গেল। সে হাত বাড়িয়ে আয়েশার দিকে তাকালো সাহায্যের জন্য, কিন্তু আয়েশা খন্দকার একবারও পেছন ফিরে তাকালেন না। সে নির্দয় নির্ভীক হয়ে সামনের অন্ধকার সিঁড়ির দিকে তাকিয়ে দ্রুত গোপন পথ ধরে অদৃশ্য হয়ে গেল। নিজের বোনের এমন নিষ্ঠুরতা দেখে রশিদের পুরো শরীর কেঁপে উঠল। আয়েশা! তার করুণ আর্তনাদ দেওয়ালে প্রতিধ্বনিত হলো, কিন্তু কোনো উত্তর এলো না। আরুষ ধীরে ধীরে তার সামনে হাঁটু গেড়ে বসল। কেমন লাগে যখন আপনজন বিশ্বাসঘাতকতা করে? আরুষের ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিলের হাসি ফুটল। বন্দুকের নলটা আলতো করে ঠেকালো সে রশিদের কপালে। রশিদ চোখ বন্ধ করলেন, তার নিঃশ্বাস থমকে গেছে, ঘামছে। এখনই কি মৃত্যু আসবে? তার শ্বাস দ্রুত হয়ে এলো, কিন্তু শব্দ করাও সাহস নেই। ট্রিগারে চাপ পড়ল। বিকট গুলির শব্দে নীরবতা খান খান হয়ে গেল। গুলি চলেছে, তবে কপালে নয়, রশিদ খন্দকারের হাতের উপর। বিকট আর্তনাদ করে উঠল রশিদ। তীব্র ব্যথায় কুঁকড়ে গেল সে। হাতটা কাঁপছে, রক্তে ভেসে যাচ্ছে মেঝে। আরুষ চোখ নামিয়ে দেখল রক্তের সেই স্রোত। খুব শান্ত অথচ নির্দয়ভাবে ফিসফিসিয়ে কানে কানে বলল, তুই বেঁচে থাকবি যতক্ষণ না মৃত্যু তোর কাছে মুক্তির মতো মনে হয়। আরুষ নিচতলার করিডোর ধরে এগিয়ে যাচ্ছে। আগন্তুকের পাঠানো মেসেজের নির্দেশ মেনে পশ্চিম দিকে শেষ ঘরটার সামনে এসে থামে। দরজার সামনে দাঁড়াতে তার নাকে আসে একটা অস্বাভাবিক মো মো করা পারফিউমের গন্ধ। এখানে খটকার বিষয় আছে, কিছু একটা ঠিক লাগছে না। আরুষের ভ্রু কুঁচকে যায়, সন্দেহ হয়, কিন্তু এখন এত চিন্তার সময় নেই। সাত পাঁচ না ভেবে দরজার ফাঁক দিয়ে উকি দেয়। শিকড়ে জং ধরা মোটা তালা ঝুলছে, কিন্তু দরজায় তালা দেওয়া নেই। আরুষ ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে নাকে সজোরে আঘাত করে এক তীব্র গা গুলানো মাংস পচা গন্ধ। আরুষ দ্রুত ফ্ল্যাশ অন করে। আলো পড়তে বুকের ভিতর হিম হয়ে আসে। তার চোখের সামনে পড়ে আছে একখানা সাদা শাড়িতে ঢাকা মৃতপ্রায় নারী শরীর। প্রথমে চিনতে পারে না সে, কিন্তু পরক্ষণে দম বন্ধ হয়ে আসে, হৃদস্পন্দন রুদ্ধ হয়ে যায়। মা! মায়ের সেই চোখ, গর্তে ঢুকে যাওয়া দুটো শূন্য দৃষ্টি যেন মৃত্যু আর যন্ত্রণার সাক্ষী হয়ে তাকিয়ে আছে শূন্যে। শীর্ণ হাত পা, ফ্যাকাশে চামড়া, ঠোঁটের কোণে জমাট বাঁধা কালো রক্ত। একসময় যে শরীর স্নিগ্ধ ছিল, প্রাণবন্ত ছিল, সেইটাই এখন একটা জীবন্ত কঙ্কাল। আরুষের মনে পড়ে যায় ছোটবেলায় মা কেমন ছিলেন। মোটা সোটা ঝকঝকে ত্বক, হাসিতে ভরা মুখ, আর মাথা ভর্তি লম্বা কালো চুলের অধিকারী। সেই হাসি, সেই উজ্জ্বলতা, সব কিছু শেষ হয়ে গেছে। সোনার শরীরটা এখন পচে যাচ্ছে। আরুষের পা বরফে জমে গেছে মেঝেতে। হাতের ফ্ল্যাশ লাইট কাঁপছে। বুকের মধ্যে কিছু একটা ছিঁড়ে যাচ্ছে। কেউ যেন ভেতর থেকে ছুরি চালাচ্ছে বারে বারে। এটা তার মা? এই নরকবাসী দেহটা তার জন্মদাত্রীর? আরুষ জমে আসা পা দুটোকে কোনো মতে টেনে সামনে এগোয়। হাঁটু ভেঙে বসে মায়ের মাথার কাছে। হাত কাঁপছে, তার কাঁপা হাতের আঙ্গুল মায়ের শীর্ণ শক্ত জমে যাওয়া গাল ছুঁয়ে যায়। ঠান্ডা, একেবারে বরফের মতো। কোনো উষ্ণতা নেই, কোনো সাড়া নেই। আরুষের ঠোঁট ফাঁকা হয়ে আসে, কিন্তু শব্দ বের হয় না।
বুকের ভিতর পাথর চাপা একটা কষ্ট দাও দাও করে জ্বলছে, কিন্তু ছেলেটা ঠিক কাঁদতে পারছে না। হাতের তালুতে অনুভব করে খসখসে রুক্ষ চামড়া। মা তো এমন ছিলেন না, তার মা ছিলেন নরম, কোমল, স্নেহময়ী। এই কাঠের টুকরোর মতো শক্ত প্রাণহীন দেহ কি সেই মানুষটার, যিনি ছোটবেলা তাকে বুকে চেপে ঘুম পাড়াতেন? আরুষের চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে মায়ের গালের উপর। কণ্ঠ ভেঙে আসে, একবার নয় বারবার, মা, মা, আমি এসেছি। তোমার আরুষ, শুনতে পাচ্ছ? মা, তাকাও আমার দিকে, দেখো আমি বড় হয়ে গেছি। একবার কথা বলো না মা। আরুষ দু হাতে ধরে ঝাঁকায় মায়ের কঙ্কালসার শরীর, কিন্তু মা নড়েন না, শুধু তার ফাঁকা গর্তে বসে যাওয়া চোখজোড়া মেঘলা শূন্যতায় তাকিয়ে আছে, যেখানে কোনো আশা নেই, কোনো অনুভূতি নেই। আরুষের গলা শুকিয়ে আসে, বুকের ভিতর এক অসহনীয় শূন্যতা ফেটে পড়তে চায়। মাকে শক্ত করে জড়িয়ে ধরে, শৈশবে যেমন করে ধরতেন মা তেমন করি, কিন্তু আজকের আঁকড়ে ধরা শরীরে কোনো উষ্ণতা নেই, শরীরটা ঠান্ডা, শক্ত, নিথর। আরুষের নিঃশ্বাস ভারী হয়ে আসে, কাঁপতে কাঁপতে ফিস ফিস করে, মা, তুমি কেন আমাদের ফেলে গেলে? বাবা কাঁদে জানো? তুমি চলে যাওয়ার পর বাবার কত অসুখ করেছে, তুমি কি জানো? আরুষের গলায় শক্ত কি আটকে গেছে, কথা বের হচ্ছে না, অথচ হাহাকার করা হৃদয় তাকে স্থির থাকতেই দিচ্ছে না। আরুষ চিৎকার করে কাঁদতে চায়, কিন্তু সে কাঁদতে পারছে না। একবার শুধু ডাকো, একবার শুধু আমার নাম ধরে ডাকো, ও মা, একবার জড়িয়ে ধরো না মা। তোমার কোল কতদিন পাই না, তোমার গায়ের গন্ধ, কত সুঘ্রাণ তোমার গায়ের, আজকে এমন দুর্গন্ধ কেন বেরোচ্ছে মা? তুমি কেন কথা বলছো না? আরুষ উন্মাদের মতো বিলাপ করতে থাকে, কাঁদতে পারছে না চিৎকার করে, অথচ স্থিরতা হতে পারছে না। এত কষ্ট সে কখনো পায়নি, সন্তান হারিয়েও না। ঘরটা নিস্তব্ধ, আরুষের হাহাকার ব্যতীত চারদিকে স্তব্ধ, চুপ মেরে গেছে। স্টিভ, শায়ক ও রায়হান আরুষের পেছন পেছন দরজা অব্দি এসে রোবটের মতো দাঁড়িয়ে গেছে। তারা 7 বছর যাবৎ আরুষের গ্যাংয়ের সদস্য, ধরতে গেলে সূচনা কাল থেকে। কোনোদিন আরুষকে কাঁদতে দেখেনি ওরা, দুর্বল হতে দেখেনি। আরুষের হাহাকার তাদের আশ্চর্য করে দিচ্ছে। এই মানুষটা তাদের চোখে বরাবরই পাষণ্ড, দুর্ধর্ষ, ভয়ঙ্কর, কিন্তু আজ এই মানুষটার ভিতরের ভাঙন তারা দেখছে। আজকের আরও সেই ঠান্ডা মাথার কিলার নয়, যার মুহূর্তের মধ্যে কারো জীবন শেষ করে নিতে হাত কাঁপে না। আজ সে এক হতভাগা সন্তান, যে তার মাকে ফিরে পেতে চায়, অথচ মা মৃত্যুর প্রহর গুনছে। আরুষ ধীরে ধীরে মায়ের শরীর ছাড়ে। হাতের তালুতে এখনও সেই ঠান্ডা অনুভূতি লেগে আছে, বুকের ভেতরটা যেন এক সোটা ছুরি দিয়ে চিরে ফেলা হচ্ছে। সে উঠে দাঁড়ায়, চোখ লাল হয়ে গেছে, শিরায় শিরায় টকবক করছে প্রতিশোধের আগুন। রায়হান, কণ্ঠে তীব্র শীতলতা। রায়হান চমকে ওঠে, কাশতে কাশতে বলে, জি বস, অ্যাম্বুলেন্স ডাক। আচ্ছা, বলে বেরিয়ে যায় রায়হান। আর ওই ঘুরে বাকি দুজনের দিকে তাকায়, হুকুম করে, স্টিভ, পুরো ম্যানশন তল্লাশি করবি, যা যা পাবি সব ইনফর্ম করবি আমায়। জি বস। বাকি থাকলো শায়ক। আয়েশা খন্দকারকে যত তাড়াতাড়ি সম্ভব ধরে আনবি, সাথে মিহিরকেও আমার চাই। হ্যাকার্সদের বল আমায় ছবি পাঠানোর নাম্বার কার বের করে লোকেশন দিতে। শায়ক মাথা নেড়ে হ্যাঁ উত্তর দেয়। আগামীকাল রাতে আমাদের পুরো টিমকে এক জায়গায় জড়ো করবি। বস, আপনি কি ওয়ার ঘোষণা করতে চাচ্ছেন? শায়ক জিজ্ঞেস করে। আরুষ আগুন চোখে তাকায় তার দিকে, কঠোর গলায় বলে, ওরা যুদ্ধ চেয়েছে, আমার পরিবারের ধ্বংস চেয়েছে, এর শেষ এবার আমি করব। ভোরের আলো আস্তে আস্তে হাসপাতালের করিডোরের জানালা দিয়ে উঁকি দিচ্ছে। আলো ছড়িয়ে পড়লেও করিডোরের শীতলতা আরুষের ভেতরের অন্ধকারকে স্পর্শ করতে পারছে না। কালো শার্ট, বুকের খোলা বোতাম, ঝাঁকড়া চুল এলোমেলো, গুলি ছোঁয়া কবজিতে রক্তক্ষরণ হতে হতে রক্ত শুকিয়ে এসেছে অনেকক্ষণ। মুখে কঠিন গম্ভীরতা, একটা জ্বলন্ত আগ্নেয়গিরির মতো বসে রয়েছে সে। চোখে রক্ত জবার মতো লাল আভা এক ঝলক দেখলে যে কেউ আটকে উঠবে নিশ্চিত। আইসিইউ এর কাজ ঘেরা দরজার ওপাশে শুয়ে আছে আরিশা শেখ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ভর্তির সময় ডাক্তার বলে দিয়েছিল অবস্থা আশঙ্কাজনক, দোয়া করুন। দোয়া? আরুষ চিৎকার করতে পারেনি, চোখ রাঙাতে পারেনি। আজ তার সকল তেজ জেদ জল হয়ে গলে গিয়েছে মায়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে। আজ পর্যন্ত কোনো কিছু না মানা আরুষের ভেতরে কোথাও কি ভয় চেপে বসেছে তবে? চোখ রাঙিয়ে গর্জন করে গুলি চালিয়ে শত্রু নিধন করে পৃথিবীর যত শক্তি জড়ো করেছিল সে, তার কিছুই যে কাজে আসছে না। কোনো অস্ত্র, কোনো প্রতিশোধ, কোনো ক্ষমতা তাকে এই যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে পারছে না। শুধু চুপচাপ বসে আছে যন্ত্রণা বুকে চেপে। কাকে বোঝাবে? মাকে সে যতই ঘৃণা করুক, নারীর টান সে ত্যাগ করতে পারেনি। মনের কোথাও থেকে সে মাকে আজও ভালোবাসে। মেনে নিতে পারে না এখনও মা তাদের ছুঁড়ে ফেলে দিয়েছিল জীবনের ক্রান্তি লগ্নে, যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল মাকে। আরুষের বাবারও
যদি সত্যি তাদের সুখ কেড়ে মা সুখ কিনতে পারত, তাহলে অন্তত আরুষের মা ভালো থাকতো। এতদিনের বিশ্বাসটুকু সত্যি হতো, কিন্তু বাস্তবতা আরও নির্মম। তার মা হয়তো কোনো সুখই কিনতে পারেনি, শুধু লাঞ্ছনা আর কষ্টের বোঝা নিয়ে এতদূর এসে পৌঁছেছে। করিডোরে অস্থির পায়ের থপথপ শব্দ শোনা গেল। রুহুল শেখ বয়সের ভারে নোজ, অসুস্থ শরীর, কিন্তু চোখের গভীরে এক অভিভাবকের উৎকণ্ঠা। তার ক্যান্সারের কেমো শেষ হয়েছে, তবে এখনও তিনি পুরোপুরি সুস্থ নন। ডাক্তার বলেছেন মানসিক চাপ এড়াতে হবে, কিন্তু বাবা কি সন্তানের জন্য দুশ্চিন্তা এড়াতে পারেন? ফোনে আরুষ আর কিছু বলেনি, শুধু একটা টেক্সট পাঠিয়েছিল, তুমি জলদি এসো। রাতটা এক মুহূর্ত ঘুমাতে পারেনি রুহুল শেখ। দ্রুত প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়ে দিল্লি থেকে কলকাতা, সেখান থেকে ঢাকা, এরপর ঢাকা থেকে রাজশাহী। এত রাতে ফ্লাইট ম্যানেজ করা কঠিন। সকাল 7টার আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রুট শুরু হয় না। সকাল পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য ছিল না তার। বন্ধুর সাহায্যে একটা প্রাইভেট প্লেনের ব্যবস্থা করে এসেছেন। হাতঘড়িতে বর্তমানে সকাল 8টা 22 মিনিট। ফ্লাইট থেকে নেমে সরাসরি ক্লিনিকে এসে হাজির হয়েছেন তিনি। বুকের ভিতর কেমন যেন ধুকপুক করছে। আরুষ একবারও চোখ তুলে তাকায়নি, কিন্তু অনুভব করেছে বাবার উপস্থিতি। তুমি হাসপাতালে কেন আরুষ? মেয়েদের কিছু হয়েছে? তোমাকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে যে। শার্টে ওই কালো দাগটা কিসের? এত শত প্রশ্নের কোনোটার উত্তর আরুষ ঠিকভাবে দেয় না। রক্তচক্ষু চোখ জোড়া মেলে তাকায় বাবার পানে। আরুষের লাল চোখ দেখে সন্দেহ গাঢ় হয় রুহুল শেখের। গম্ভীরভাবে ধমকে সুরে বলে, চুপ করে থাকবে না আরুষ, উত্তর দাও, কার কি হয়েছে? আরুষ জবাব না দিয়ে হাতের ইশারা আইসিইউর দরজা দেখিয়ে দেয়। রুহুল শেখ দরজার কাছে উঁকি দিয়ে একজনকে আবছা দেখতে পান। বয়স হয়েছে, চোখের জ্যোতি কম, ভালো করে দেখতে পান না কে সে। উনি পুনরায় প্রশ্ন করেন, ভিতরে কে আরুষ? আরুষ চুপ করে থেকে উঠে দাঁড়ায়। আইসিইউর দরজা ঠেলে ঢোকে। রুহুল শেখও পিছু পিছু যায়। ওনার পা নিজে থেকেই ওনাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। আইসিইউয়ে ঢুকে নিজের প্রিয়তম প্রাক্তন স্ত্রীকে দেখে রুহুল শেখ বাকরুদ্ধ হয়ে যান। তার চোখে এককালে সেরা সুন্দরী নারীটির আজ কী ভয়াবহ রূপ! কোটরে ঢুকে যাওয়া দুটো চোখ, শীর্ণ হাত পা, ফ্যাকাশে ভাঁজ ধরা চামড়া, ঠোঁটের কোণে জমাট বাঁধা কালো রক্ত, একটা জীবন্ত কঙ্কাল, হাড্ডিসার দেহ। রুহুল শেখ প্রচণ্ডভাবে শকড হন। মাথার চিন্তাধারা এলোমেলো হয়ে যায় তার। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে স্টিলের বেঞ্চে ধপ করে বসে পড়েন। চোখে অন্ধকার দেখছেন। বুকের গভীরে একটা অজানা শূন্যতা কুঁকড়ে ওঠে, যেন শরীর থেকে সমস্ত শক্তি শুষে নেওয়া হয়েছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। গলার মধ্যে কি যেন আটকে গেছে। কাঁপা কাঁপা স্বরে তিনি প্রশ্ন করেন, কি হয়েছে তোমার মায়ের? ও এভাবে কেন আরুষ? আরুষ চোখ বন্ধ করে, হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করে। বুকের ভিতর প্রতিশোধের দাবানল ধিকে ধিকে জ্বলছে, তবে এই মুহূর্তে নিজেকে শান্ত রাখতে চাইছে। এমন সময় সিনিয়র লেডি ডক্টর আইসিইউতে ঢোকেন, হাতে অনেকগুলো রিপোর্ট, যেগুলো উনি নার্সের হাতে তুলে দেন। এরপর আরুষের উদ্দেশ্যে প্রশ্ন করেন, উনি আপনার কে হন? মা, রোবটের মতো নিস্পৃহ সুরে উত্তর দেয় আরুষ। ডাক্তার কিছুক্ষণ চুপ করে থাকেন, যেন নিজের কথা গুছিয়ে নিচ্ছেন। তারপর গম্ভীর কণ্ঠে বলেন, মন শক্ত করুন, কারণ আমি এখন যা যা বলবো, একজন ছেলে হিসেবে তা সহ্য করার জন্য আপনার যথেষ্ট শক্ত মানসিকতার হওয়া চাই। তিনি কয়েক সেকেন্ড থেমে থাকেন। রুহুল শেখের বুকটা ধকধক করছে, ভয় লাগছে। আরিশার সাথে খারাপ কিছু ঘটেনি তো? ডাক্তার আবার বলতে শুরু করলেন, আপনার মা দীর্ঘদিন না, আসলে দীর্ঘ বছর নির্যাতনের শিকার হয়েছেন। কমপক্ষে 15 থেকে 20 বছর একটানা। ওনার গোটা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখেছি, যেখান থেকে ঘা সৃষ্টি হয়েছে। ঘাগুলো গর্ত হয়ে ঢুকে গিয়েছে। কোনো রূপ যত্নহীন, ওষুধহীন ফেলে রাখার কারণে ঘাগুলো পচে উঠেছে। সিরিয়াস কন্ডিশনে আছে পিঠের ঘাটা। ফোসকা পড়ে পড়ে 4 সেন্টিমিটার গর্তে ঢুকে গিয়েছে। মাছি বসে ইনফেকশন হয়ে পোকা দিয়ে ফেলেছে ইতিমধ্যে। রুহুল শেখের শরীর কাঁপতে শুরু করলো, কান ঝাঁঝা করছে, চারপাশ ঘোলা লাগছে। ডাক্তার আবার বললেন, সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো ওনার গর্ভাশয় বা মাতৃঅঙ্গে অত্যাধিক টর্চার করা হয়েছে। যদি ধরে নিই ওনাকে আনুমানিক 15 বছর যাবৎ অত্যাচার করা হয়েছে, তবে সায়েন্স রিসার্চ ও শরীরের ক্ষতগুলো বলে দেয় গত 15 বছরে 15,000-এরও অধিক সংখ্যক বার ওনাকে ধর্ষণ করা হয়েছে। জরায়ুমুখীর আশেপাশ খুব নৃশংসভাবে ক্ষতবিক্ষত করেছে। ধারণা করছে সুচ কাচের ব্যবহার করা হয়েছে। সিগারেট জাতীয় কিছুর ছ্যাঁকাও দেওয়া হয়েছে। পোড়া দাগগুলো দেখে তাই মনে হয়েছে আমার। জরায়ুমুখীর আশেপাশে ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় ও ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন না করে নোংরা স্থানে ফেলে রাখার কারণে সেখানে ক্যান্সার সৃষ্টি হয়েছে। ব্রেস্টে, পেটে, দেহের সংবেদনশীল অঙ্গগুলোতে বারবার সুচ ঢোকানো হয়েছে। খুব হাই পাওয়ারের ইঞ্জেকশন পুশ করা হয়েছে ওনার শরীরে। হয়তো শারীরিক নির্যাতনের পর দ্রুত সারাতেই এই পদ্ধতি। নিপুল কেটে ফেলে সেলাই করে দেওয়া হয়েছে ব্রেস্টে। আমি আশ্চর্য হয়েছিলাম, এত কষ্টের পরও মহিলা বেঁচে আছেন কিভাবে। আসলে উনি বহুদিন আগে পাগল হয়ে গিয়েছেন। পাগলের কোনো অনুভব শক্তি থাকে না, তারা অনুভূতিহীন। ওষুধ দেওয়ার কারণে উনি বছরের পর বছর না মরে বেঁচে আছেন, তবে মানসিকভাবে ভারসাম্যহীন। মাত্র কয়েক সপ্তাহ আগে বোধহয় ওষুধ দেওয়া বন্ধ করেছে।
নয়তো ঘাগুলোর পোকা হওয়ার সম্ভাবনা থাকে না। ডাক্তার থামলেন। এই নারীর জীবনের দুর্দশার গল্প বলতে বলতে তিনি হাঁপিয়ে গিয়েছেন। বলতেই যদি হাঁপিয়ে যেতে হয়, তবে যার উপর দিয়ে বয়ে গেছে সে ছিল কত অসহায়। লেডি ডক্টর দীর্ঘশ্বাস ফেলে হতাশ কণ্ঠে বললেন, আমরা ট্রিটমেন্টে কোনো ত্রুটি রাখিনি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আপনার মায়ের বেঁচে থাকার কোনো আশঙ্কা দেখছি না। ওনার হাতে খুব অল্প সময় আছে। রুহুল শেখ আর সইতে পারলেন না, ধপ করে বসে পড়লেন মাটিতে। দু হাতে মুখ চেপে ধরে নিঃশব্দ কান্না ভেঙে পড়লেন। একেবারে নিঃশব্দ বলা যায় না, শব্দ হলো কান্নার গুঞ্জন গোটা আইসিইউতে ছড়িয়ে পড়ল। খুব শখের বউ তার আরিশা। ভালোবেসে বিয়ে করেছিলেন, কোনোদিন একটা চড়থাপ্পড় মারেনি স্ত্রীকে। শেষ পর্যায়ে গিয়ে আরিশা রশিদের জন্য উন্মাদ হয়ে গিয়েছিল প্রায়। কোনোভাবে আটকে রাখতে না পেরে বাধ্য হয়ে ডিভোর্স দিয়েছিলেন, তবে মন থেকে না। এক নারীকে ভালোবেসে অন্য নারীকে ওনার ভালোবাসার ভাগ দেয়নি কবু। আয়েশা কেবল নামেই ওনার স্ত্রী হয়েছিল। এখনও আয়েশার হাতও স্পর্শ করে দেখেননি তিনি। কেবল আরুষের মায়ের অভাব পূরণ করতেই বিয়ে করেছিলেন দ্বিতীয়বার। সবাই এক নারীকে ভালোবেসে। তাহলে কেন সেই নারীর এতগুলো বছর নষ্ট হলো? কতগুলো পশু ছিঁড়ে খেয়েছে তার প্রেয়সীর শরীর, কতই না যন্ত্রণা ভোগ করেছিল এই মেয়েটা। রুহুল শেখ হাওমাও করে কেঁদে উঠলেন। বুকে চাপ আর তার সহ্য হচ্ছে না। আজকের এই দিনটা দেখার আগে উনি মরে কেন গেলেন না? আল্লাহ, তুমি কেন এত বড় অন্যায় হতে দিলে? বাবার চিৎকারগুলো আরুষের কানে বিরক্তির মতো শব্দবই কিচ্ছু না। চোখ দুটো লাল থেকে রক্ত লাল বর্ণ ধারণ করেছে। আরুষ নিজের মধ্যে আছে কিনা বুঝতে পারছে না। মনে হচ্ছে সব মিথ্যে। মায়ের অস্তিত্ব, ডাক্তারের কথা, বাবার চিৎকার সবই ছলনা। সে কি পাগল হয়ে গেছে? বাবার মতো সে কেন চিৎকার করে কাঁদে না? সে কি মাকে ভালোবাসে না? আরুষ রুহুল শেখের দিকে নজর দিয়ে খেয়াল করলো বাবা হাত পা ছুঁড়ে বুকে হাত রেখে দাপাদাপি করে কাঁদছেন। বিষাক্ত হয়ে উঠল ওর দৃষ্টি। রাগ সামলাতে পারল না আর। ছুটে গিয়ে বাবার মুখোমুখি বসে আগুন চোখে চাইল। ধিক্কারের সুরে বলল, একদম কাঁদবে না তুমি। তোমার চোখে পানি মানায় না। কিসের স্বামী তুমি? কেমন স্বামী যে বউকে রক্ষা করতে পারোনি? আমার মায়ের গোটা শরীর ওই শয়তানের বাচ্চা কলঙ্কিত করেছে। তুমি বাপ, ওর কিছুই করতে পারোনি। স্বামী কেমন হতে হয় জানো না? আমার বউকে ছুঁয়েছিল হৃদ। সেই দিনই আমি ওর কলিজা ছিঁড়ে নিয়েছি, ওই হাতের চামড়া তুলে নিয়েছি। তুমি কি করেছো আমার মায়ের জন্য? 20টা বছর আমার মা প্রতিদিন একটু করে মরেছে বাবা। জানো আর আমার মাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমি না হয় ছোট ছিলাম, কিন্তু তুমি তুমি কি করেছো? মা নাকি বিদেশে সেটেলড। তুমি মিথ্যে বলেছিলে আমায়। তুমি কাঁদবে না, তোমার কাঁদার কোনো অধিকার নেই। তুমি অযোগ্য স্বামী, কাপুরুষ তুমি। শব্দগুলো যেন তীরের মতো রুহুল শেখের মনের গভীরে আঘাত হানে। আরুষের কণ্ঠে রাগ, ঘৃণা এবং তীব্র অবজ্ঞা এক মুহূর্তের জন্য। রুহুল শেখের গলায় কোনো আওয়াজ বের হয় না, তার চোখে জল। তবে কিছু বলার শক্তি যেন হারিয়ে ফেলেছে। বারবার কানে বাজতে থাকে ছেলের আওড়ানো শব্দ তীর। তুমি অযোগ্য স্বামী, কাপুরুষ তুমি। রুহুল শেখের নিঃশ্বাস ধরা ধরা হয়ে আসে। বুকের ভিতর প্রচণ্ড ব্যথা ছড়িয়ে পড়ছে, যেন কেউ চেপে ধরেছে বুকের মাঝখানটা। এক হাতে মেঝে আঁকড়ে ধরেন, অন্য হাতে বুকে চাপ দিয়ে রাখেন। কণ্ঠ থেকে চাপা একটা আর্তনাদ বেরিয়ে আসে তার। শরীর কাঁপছে, মুখ নিস্তেজ হয়ে যাচ্ছে। আরুষ ঠায় দাঁড়িয়ে তাকিয়ে থাকে। রুহুল শেখ হাত বাড়িয়ে ওর দিকে কিছু বলতে চান, কিন্তু কথা ফুরিয়ে আসে। তিনি আর বসে থাকতে পারেন না, ধপ করে মাটিতে লুটিয়ে পড়েন। ডাক্তার, নার্সরা ছুটে আসে, স্ট্রেচার এনে তড়িঘড়ি করে নিয়ে যায় তাকে। আরুষ নড়ে না, চোখের পাতে অনুভূতির ছায়া নেই। মনের ভিতর তখনও প্রতিধ্বনিত হচ্ছে নিজের উচ্চারিত শব্দগুলো। তুমি অযোগ্য স্বামী, কাপুরুষ তুমি। শরীরে হিম শীতল এক অনুভূতি ছড়িয়ে পড়ে। সে কি আসলে এই কঠিন কথাটা বলতে চেয়েছিল বাবাকে? হয়তো, হয়তো না। কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বেফাঁস জবান বলে ফেলেছে, বাবা খুব ভালোবাসতেন মাকে। কেউ না জানুক, সে তো জানে মায়ের স্মৃতি আঁকড়ে ধরে আজও মানুষটা শূন্য জীবন কাটাচ্ছে। জৈবিক চাহিদা, সুখ, স্বস্তি সব কিছু বিসর্জন দিয়েছে। প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে সে বউর প্রয়োজনীয়তা বোঝে, চাহিদা বোঝে। তবে বাবার ত্যাগ কেন বুঝবে না? বাবাকে কি আদৌ দোষারোপ করা সাজলো আরুষের? আইসিইউর বাইরে ঠায় দাঁড়িয়ে আছে আরুষ। চারপাশের কোলাহল তার কানে পৌঁছাচ্ছে না। তার চোখ আটকে গেছে সেই কাচের দরজার উপরে শুয়ে থাকা রুহুল শেখের উপরে। ডাক্তার, নার্সরা দৌড়ঝাঁপ করছে, নানান যন্ত্রপাতির শব্দ হচ্ছে, কিন্তু আরুষ অনুভূতি শূন্য। ছেলেটা কিছুই অনুভব করতে পারছে না, শুধু বাবার নিস্তেজ শরীরটার দিকে তাকিয়ে আছে। একটু আগে যার সাথে এত তীব্র তর্ক করলো, সেই মানুষটাই এখন। আরুষ চোখ বন্ধ করলো। ভেতরে কোথাও যেন চাপা কষ্ট জমতে শুরু করেছে, কিন্তু আরুষ তা স্বীকার করবে না।
অনুভূতি প্রকাশ করবে না, না আসতে দেবে না চোখে জল, কিন্তু কেন যেন বুকের ভিতরটা অস্বস্তিতে টনটন করছে। মিনি স্ট্রোক হয়েছে, তবে এখন স্থিতিশীল। ডাক্তারের গম্ভীর কণ্ঠ আরুষের কানে এলেও ওর মুখে কোনো ভাবান্তর নেই। পরবর্তী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন ওনাকে মানসিকভাবে স্থির রাখতে, নয়তো হিতে বিপরীত হবে। আরুষ মাথা ঝাঁকিয়ে বুঝিয়ে দিল সে শুনেছে, কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া নেই। আবার কাচের দরজার ওপারে তাকালো। রুহুল শেখ শুয়ে আছেন অচেতন, হালকা শ্বাস চলছে, ক্লান্ত দেখাচ্ছে তাকে। আরুষের ভেতরে কোনো অনুভূতি নেই, কেবল এক বুক শূন্যতা। সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। মা আইসিইউতে, জীবন মৃত্যুর দোলাচলে। বাবা স্ট্রোক করে পড়ে আছে, আর সে শুধু দাঁড়িয়ে থেকে তামাশা দেখছে। জীবন তছনছ হওয়া তামাশা, অসহায়ের মতো। একটা অসহায় ছেলে যার ক্ষমতা নেই মৃত্যুকে থামানোর। আর কতবার ওকে এমন অসহায় হতে হবে, আর কটা কাছের মানুষকে হারাতে হবে। আর সে চোখের কোণে জল জমছিল। না না, এ চোখে কেবল প্রতিশোধের আগুন জ্বলবে। কাঁদে দুর্বলরা, বোকারা। আরুষ তো শক্তিশালী। আরুষ চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। গভীর নিঃশ্বাস টেনে নিল, নিজেকে ফেরত আনলো সেই পুরনো কঠিন খোলসে। কারো জানা দরকার নেই ওর ভেতরে কতটা ধ্বংস হয়ে গেছে, কতটা ক্ষত জমেছে। আরুষ ঘুরে দাঁড়ায়, শব্দহীন পায়ে ধীরে ধীরে হাসপাতালের করিডোর পার হলো। সে কোথায় যাচ্ছে নিজেও জানে না, শুধু একটানা চলতে থাকলো। ছাদে উঠে এলো আরুষ। গরম হয়ে উঠছে ছাদ, সূর্যের তাপে কংক্রিট তপ্ত হয়ে উঠেছে। পায়ের নিচ থেকে ভ্যাপসা গরম উঠছে। পকেট থেকে সিগারেট বের করে ধরালো আরুষ। ধুমায়িত আগুনের ঠোঁট ফুলকে জ্বলে উঠল ঠোঁটের কোণে। প্রথম টানে গরম ধোঁয়া গলা ঢুকে বুকের ভিতর ছড়িয়ে পড়ল। পোড়া ধোঁয়া, তিক্ত স্বাদ, কোনোটাই আরুষের বুকের ভিতরের অন্ধকার কমাতে পারে না। নিচে শহর ব্যস্ত, থেমে নেই কিছুই। গাড়ির হর্ন বাজছে, কোথাও দূরে অ্যাম্বুলেন্সের সাইরেন কানে আসছে। মানুষের কোলাহল মিশে যাচ্ছে বাতাসে, আর সে শুধুই সে একা। কেন ওর জীবন এতটা ছন্ন ছাড়া? কেন একের পর এক শাস্তি দিচ্ছে ভাগ্য? ও কি কখনো স্বাভাবিক হতে পারবে? কি দোষ ছিল ছেলেটার? কেন একটা সুস্থ শান্তিপূর্ণ জীবন পেল না? সিগারেটের ধোঁয়ার কুণ্ডলি ধীরে ধীরে মিশে গেল সূর্যের রশ্মির সাথে। আরুষ তাকিয়ে থাকে আকাশের দিকে। তার কাছে উত্তর নেই, শুধু নিস্তব্ধতা ওকে গিলে খায়, ধোঁয়ার মতো মিলিয়ে যায় অস্তিত্বের ভেতরে। হাসপাতালের উল্টো দিকের বিল্ডিংয়ের ছাদে মেয়েটির হাতে একটা ছোট্ট দূরবীন। আরুষকে দেখছে সে। ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আরুষের এক হাতে সিগারেট ধরা, ধোঁয়া ছাড়ছে ধীরে ধীরে। তবে সেই ধোঁয়ার আড়ালে ওর চেহারায় কোনো অভিব্যক্তি নেই। না কষ্ট, না কান্না, না ভেঙে পড়া, না প্রতিবাদ, শুধু শূন্যতা। অস্বাভাবিক রকমের শূন্যতা, শান্ত ভাব। মেয়েটির চোখ কেবল আটকে থাকে সেই মুখে। এমন চেহারা তো শুধু মৃতদেহ হয়, যারা বেঁচে থেকেও মরে যায়। আরুষ কি তবে ভেতর থেকে মরে গেল? একটা মানুষ ঠিক কতটা কষ্ট পেলে এভাবে শূন্য হয়ে যায়? কোনো প্রতিক্রিয়া থাকে না, কোনো চিৎকার, কোনো আর্তনাদ, কোনো চোখের জল, কিছুই না। দূরবীন নামিয়ে নিল মেয়েটা। শীতল বাতাস বইছে ছাদে। আরুষ একলা দাঁড়িয়ে। মেয়েটার মনে হলো এই বিশাল শহরে এত মানুষ, এত শব্দের মধ্যেও ছেলেটা একেবারে নিঃসঙ্গ। একটা বড্ড একা মানুষ, যার কাছে কেউ নেই, শুধু শূন্যতা আছে, নিঃসীম শূন্যতা। মেহের এই প্রথমবার অনুভব করলো। আরুষকে ঘৃণা করলো এই মুহূর্তে। ওর জন্য বুকের ভিতর কোথাও একটা বেদনা জমছে, অপরিচিত এক অনুভূতি, যেটা হয়তো করুণা, হয়তো কিছুটা সহানুভূতি, নাকি অন্য কিছু। মিস্টার শেখ, আপনাকে ঘৃণা করা সত্ত্বেও আমার এমন মায়া কেন হয়? কেন বুকের ভেতর ভেঙে চলে যায়? বাবার হত্যাকারীকে কি করুণা করা সাজে? আপনি অন্যায়টা না করলেও পারতেন। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। আরুষ তা জানল না তার ব্যক্তিগত নারী শুধু তাকেই পোড়ায় না, নিজেও জ্বলে ছাই হয়, কষ্ট পায়। এত মায়া নারীটির নিজের প্রতিও হয় না। মোবাইল স্ক্রিনটা হঠাৎই আলোকিত হলো। রিংটোন বাজছে, পরিচিত কম্পনে কম্পিত হচ্ছে। আরুষ এক ঝলক স্ক্রিনের নাম দেখে নিল রায়হান, তার পার্সোনাল সিকিউরিটি, একই সাথে প্রসিদ্ধ হ্যাকার, যে আরুষের সব কাজে তদারকি করে। কল রিসিভ করতেই ওপাশ থেকে ঠান্ডা গলায় রায়হান বলে উঠল, বস, আয়েশা খন্দকারের লাস্ট লোকেশন ট্র্যাক করা গেছে, একটা পরিত্যক্ত ভিলার কাছে, ফেন্সিং করা জায়গা, এখনই অ্যাকশন নেব। আরুষ ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। দৃষ্টিতে আগুন, ঠোঁট টান টান, চোয়াল শক্ত। আরুষ গম্ভীর গলায় বলল, পালিয়ে যাওয়ার সুযোগ ও যেন না পায়। বেঁধে রাখ, হাত পা দরকারে জিবা, শুধু শেষ করবি না। জ্যান্ত সজ্ঞানে চাই ওকে আমার। আমি আসছি।
ফোনটা কেটে যায়। আরুষ পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে তোলে। আগুন জ্বলে, ধোঁয়া ওঠে, ঠিক যেমন ওঠে চোখের পেছনে জমে থাকা প্রতিশোধের ধোঁয়া। বাবাকে একবার কেবিনের দরজার বাইরে থেকে দেখে মায়ের কাছে আইসিইউ রুমে চলে যায় সে। মেশিনের আলো টিমটিম করে জ্বলছে। স্যালাইন স্লো মোডে ঢুকছে শরীরে। নাকের নলে অক্সিজেন পায়। চেহারার মলিনতা, রক্ষতা দেখে মনে হচ্ছে যেন শরীরটা মৃতদেহ। আরুষ গভীর শ্বাস টেনে দম ফেলল। মাকে দেখলেই ভেতরের আগুন দাও দাও করে জ্বলছে। তবে আরুষের এটাই চাই, আরও আগুন জ্বলুক, যত জ্বলন তার মধ্যে তৈরি হবে ততটাই সে ফিরিয়ে দেবে কীটগুলোকে। প্রতিশোধের আগুন ব্যতীত কঠোর শাস্তি কখনো দেওয়া যায় না। একজন নার্স রোগীকে দেখতে ঢুকে এলো আইসিইউতে। মেশিনগুলো ভালো করে দেখে নিল, পালস চেক করলো, চোখ ফাঁক করে চোখের মনির রঙও পরীক্ষা করলো। নার্স বেরিয়ে চলে যাচ্ছিল, তবে যেতে পারলেন না। আরুষের গম্ভীর কণ্ঠের ডাকে তিনি থেমে যান। দাঁড়ান সিস্টার। নার্স ঢোক গিলে দাঁড়িয়ে যায়। আরুষ ছেলেটাকে তার সুবিধার ঠেকে না। ঘন্টা দুয়েক আগে চেঁচামেচি শুনেছিল। কৌতূহল ধরে রাখতে না পেরে একবার উকি দিয়েও দেখেছিল। জোয়ান ছেলের সামনে বাবা বুকে হাত দিয়ে ছটফট করতে করতে লুটিয়ে পড়ল, অথচ আরুষ একটুও নড়েনি, বাবাকে ধরেনি। চোখে অনুতাপ, শোক কিচ্ছু দেখেনি নার্স। এমন নিষ্ঠুর সন্তান বাইরের মানুষের প্রতি কতটা নিষ্ঠুর হতে পারে ভাবলেই গা শিউরে ওঠে। যে বাবার প্রতি সহৃদয় নয়, সে বাইরে মানুষের প্রতি কত হিংস্র হতে পারে তা সত্যি কপালে ভাঁজ ফেলার মতো চিন্তাদায়ক। জি বলুন, আরুষ নির্বিকার সুরে বলল নার্সকে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে আমার লিখিত রিপোর্ট দিন। কোথায় কয় সেন্টিমিটারের ঘা, কোথায় পোড়া, কোথায় ক্ষত, সব আমার লিখিত চাই। এর মূল্যে খুশি মতো টাকা দেব। স্যার, ডাক্তার ম্যাডাম সবই বলেছে, আমি আবার নতুন করে কি? জড়ানো কণ্ঠে বলল। চোখের পলক আরুষের ভাবমূর্তির পরিদর্শন লক্ষ্য করা গেল। নির্বিকার মুখে এসে ভর করল রাজ্যের কাঠিন্যতা, হিংস্রতা, যেন ওর ভিতরে লুকিয়ে বসে আছে আস্তে একটা ক্ষুধার্ত বাঘ, যে শিকারের অপেক্ষারত, কাছে পা মাত্র ছিঁড়ে ফেলবে। নার্স ভয়ে ঢোকিল। মাতব্বরি করে ওইসব বলার কি দরকার ছিল? লোকটা রীতিমতো খ্যাপা শেয়াল, হায়নার মতো হিংস্র। নার্স আরুষের প্রস্তাবে রাজি হবে বলে কি যেন বলতে চাইলেন, ততক্ষণে আরুষ ওনার গলা টিপে ধরেছে। গর্জন করে উঠল আরুষ। বলেছি না খুশি মতো টাকা পাবি? আমায় দেখে তোর দালাল মনে হচ্ছে শালি? আমার ভেতরের হিংস্রতা তোর চোখে পড়ছে না? স্পর্ধা কি করে হয় আমায় না করার? ছেলে হই, মায়ের শরীর দেখতে পারবো না, কিন্তু প্রত্যেকটা ক্ষতর হিসাব আমার চাই। দরকারে স্কেল দিয়ে মাপবি। একটা স্কেচ যদি মিস হয়, তোর শরীর থেকে ও রিপোর্ট বানাবো, বুঝেছিস? 1 ঘন্টা সময় দিলাম, লিখে রাখবি। খবরদার ভুল হলে। ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আরুষ চোখের মনি ঘুরিয়ে তাকে বুঝিয়ে দিল ভুল হলে মৃত্যু অবধারিত। চারপাশ থমথমে, যেন পৃথিবীটা থমকে গেছে মুহূর্তের জন্য। মেহেরের হাত শক্ত, নিঃশ্বাস ভারী। গ্লক 17 মডেলের বন্দুক তাক করে রেখেছে। চোখে ভয়ঙ্কর ঘৃণা, বুকে চাপা এক সাগর বেদনা, অস্তিত্ব জুড়ে কেবল প্রতিশোধ। মেয়েদের সামনে দাঁড়িয়ে আছে আরুষ, ঠান্ডা, নির্লিপ্ত, চোখে কোনো বিস্ময় নেই, ভয় নেই, যেন সে জানতো এই মুহূর্তটা আসবে। ট্রিগারের চাপ পড়তেই বিকট শব্দে গুলি ছুটে যায়। ধূসর বাতাস চিরে বেরিয়ে যায় বুলেট আরুষের শরীর ছুঁয়ে। মেয়েদের চোখে ভর করে অসহায় কান্না, ঠোঁট কাঁপে, গলা সোর ভাঙ্গা। আমার সবচেয়ে বড় ব্যর্থতা, বাবার খুনিকে আমি নিজ হাতে মারতে পারলাম না। আপনি আমার স্বামী না হলে ও পারতেন। শব্দের মাঝে ঝরে পড়ে চোখের জল। আরুষ হাসি, এক অদ্ভুত ঠান্ডা হাসি। পরের জন্ম বলে কিছু হয় না, থাকলে আমি তোকেই বউ হিসেবে চাইতাম। তোর নেশা আমি রোজ করতাম। মেয়ের চিৎকার দিয়ে উঠে বসে। হলুদ আলো ম্লান হয়ে থাকা একঘেয়ে দেয়াল, পেন্ট চটে গেছে অনেক জায়গায়, সিলিং ফ্যানে ধুলোর আস্তরণ জমেছে। ঘুরতে ঘুরতে তাল মতো শব্দ হচ্ছে। ছোট্ট জানালাটা খোলা, জানালা গলে আসা নরম রোদ। বাইরে ব্যস্ত রাস্তায় গাড়ির হর্ন বাজছে, পর্দা অর্ধেক নামানো, ধুলোটে ও কিছুটা ছেঁড়া। মেয়ের হাঁপাচ্ছে, হৃৎপিণ্ড ধুকপুক করছে বুকে। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল, গভীর, তীব্র, বাস্তবসম্মত এক দুঃস্বপ্ন। বুকের মধ্যে কেমন ভারী একটা চাপ, যেন সত্যি সব কিছু ঘটে গেছে। হাত তুলে মুখে বুলিয়ে নেয়। তখনও শরীর ঘামে বেছা। এখনও সে স্বপ্নের অনুভূতি টাটকা। সে ধীরে ধীরে বিছানা পা ঝুলিয়ে বসে। খাটটা শক্ত কাঠের, সস্তা ম্যাট্রেসে বসলে বসা জায়গাটা বসে যায়, আবার ধীরে ধীরে উঠে আসে। বালিশ শক্ত, কভার ধোয়া হলেও পুরনো দাগ লেগে আছে। মাথার দুপাশে হাত রাখে সে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে, বুকের ভেতর চাপা অস্বস্তি কাজ করছে। স্বপ্নের দৃশ্যগুলো এখনও চোখের সামনে ঝলসে উঠছে। ওর হাতে বন্দুক, ট্রিগারের চাপ, গুলির শব্দ, আর আরুষের ওই কথা, পরের জন্ম বলে কিছু নেই, থাকলে আমি তোকেই বউ হিসেবেই চাইতাম, তো নেশা আমি রোজ করতাম। মেয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে দাঁড়ায়। বুকের ভেতর কেমন ছটফট করছে। এক গ্লাস পানি নিতে গিয়ে হাত কাঁপে তার। কাচের গ্লাস টেবিলে রেখে দেয়, গভীরভাবে শ্বাস নেয়। আরুষের জন্য ওর মনে এত ঘৃণা, এত রাগ। তাহলে কেন স্বপ্নে সে মানুষটাকে মারতে পারল না? কেন বন্দুক তাক করেও সে গুলি চালাতে পারল না? কেন তার কণ্ঠস্বরে ব্যর্থতা ছিল?
মেহেরের গলা শুকিয়ে আসে। শান্ত হয়ে টেবিলের উপর দৃষ্টি ফেলে। রুমের কোনায় একটা ছোট্ট টেবিল, পাশে কাঠের চেয়ার, টেবিলের উপর রাখা টুল ব্যাগ, ব্যাগের চেন খোলা, পাশে ছড়িয়ে আছে কিছু পুরনো কাগজপত্র, একটা পুরনো ফাইল আর একটা কালো রঙের কলম। মেহের ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে যায়। এই ছোট্ট সস্তা হোটেল রুমে কাটানো অভিজ্ঞতা তার জীবন দশার সাথে মেলে না। কখনো ভাবেনি একদিন এমন একটা জায়গায় লুকিয়ে থাকতে হবে, নিজের বাবার সম্পর্কে অজানা সত্য জানতে হবে, তার স্বামী হবে আরুষের মতো কেউ, যে মানুষটা ভয়ঙ্কর, হিংস্র, নিষ্ঠুর। টেবিলে বসে মেহের ধীরে ধীরে ফাইলটা খুলে। পুরনো কাগজ, কিছু জীর্ণ হয়ে আসা চেক বই, হাতে লেখা নোট যার কালি কিছুটা মলিন হয়ে গেছে, তবুও পড়া যায় স্পষ্ট। তোমার জন্য কিচ্ছু রেখে যেতে পারিনি মা। আমি কখনো চাইনি তুমি আমার সত্য জানো, তাই সব সূত্রগুলো আমি জটিল উপপাদ্যে সাজিয়েছি তোমার জন্যে। সলভ করতে পারলে তুমি সফল। সব জানবে, নয়তো এই সব কিছু স্টোররুমের দেওয়ালেই চাপা পড়ে থাকবে। মারে, 49 বছরের জীবন দশায় আমি বহু নৃশংসতা দেখেছি। দুনিয়াবি বিশ্বাসঘাতকতা, লোভ, সব কিছুর রং কেমন আমার জানা। দুর্নীতির কালো ধোঁয়া আমাদের দেশের বাতাসে মিশে আছে। তাদেরই একজন খন্দকাররা। ওরা মানুষ নয়, ওরা পশু। ওদের সাথে আরও বড় মাপের লোকদের যোগসূত্র আছে। এই চিঠি মেহের ডকুমেন্টস উদ্ধার করার দিনই পড়েছিল। বাবার কথার ভিত্তিতে ছদ্মবেশে ছুটে গিয়েছিল খন্দকার মেনশনে। সেখানে স্বীয় শাশুড়িকে দেখে মেহের বুঝে গেছে খন্দকাররা পশুর চেয়েও অধম। খুঁজে পাওয়া বাকি ডকুমেন্টস খুলে দেখা হলেও ভালো করে দেখা হয়নি। আর সব কিছু গভীরভাবে মেহের পর্যবেক্ষণ করবে। ফাইলের ভেতর খামে-বন্দি একখানা পেন ড্রাইভ খুঁজে পায় মেহের। হাত ঢুকিয়ে আরও কিছু কাগজ বের করে, পুরনো দলিলপত্র, কিছু ব্যবসায়িক নথি, ব্যাংকের স্টেটমেন্ট ও চামড়ার বাধাই করা ডায়েরি। মেহেরের হাত কাঁপছে। পেন ড্রাইভটা ধীরে ধীরে ল্যাপটপের পোর্টে প্রবেশ করালো সে। স্ক্রিনে ফ্ল্যাশ হয়ে উঠল একটা কালো পর্দা। তারপর ফোল্ডারগুলো ভেসে উঠল স্ক্রিনে। ব্ল্যাক ফাইলস, এমন নাম দেখেই শীতল অনুভূতি বয়ে গেল মেরুদণ্ড দিয়ে। ডেথ রেকর্ডস, কনফিসিশনস, ভিআইপি ক্রাইমস। একটা ফোল্ডারের উপর মেহেরের চোখ আটকে গেল। দ্য আনটাচেবলস। মেহেরের বুকের ভেতর ধক করে উঠল। মাউসের কার্সর ধীরে ধীরে নিয়ে গেল সেই ফোল্ডারের ওপর, অতঃপর ক্লিক করলো। স্ক্রিন ভরে উঠল অনেকগুলো ছবিতে। ভদ্র পোশাকের পুরুষ, নারী, কেউ রাজনীতিবিদ, কেউ বিচারক, কেউ বা পুলিশ। তাদের হাস্যোজ্জ্বল ছবি, কেউ বক্তৃতা দিচ্ছে, কেউ বিজনেস মিটিংয়ে বসে আছে। সবগুলো ছবির সাথে একটা করে ডকুমেন্ট ফাইল অ্যাটাচ করা। মেহের একটা ফাইল খুলল, যেখানে স্পষ্ট কিছু স্ক্যান কপি, ব্যাংক লেনদেনের রেকর্ড, বড় বড় অঙ্কের টাকার লেনদেন, অস্ত্র কেনাবেচার তথ্য, কিছু জায়গায় গোপন ক্যামেরায় তোলা ভিডিও ফুটেজগুলো দেখে মেহের বুঝতে পারে না। অন্য আরেকটা ফাইল খুলল সে। আবারও ভিডিও ফুটেজ ক্লিক করতে স্ক্রিনের অন্ধকারে দৃশ্য ফুটে উঠল। একজন যুবতী কাঁদছে, চেহারায় ক্ষত, বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। শরীরে কাপড়ে ছিটে ফোটা নেই। দেওয়াল ঘেঁষে অসহায়ের মতো চিৎকার করে কাঁদছে। তার সামনে বসা একজন লোক, পরিপাটি স্যুট পরে, চেহারায় একটা ঠান্ডা শিকারির ছাপ। এই শালি, তোর জানের মায়া নেই? আমাদের উপর নজরদারি করস? খবর ছাপবি? তোর খবর কে ছাপবে? কেউ বাঁচাতে পারবে না, দুনিয়ার কেউ না। আমরা খন্দকাররা যা চাই তাই হয়। মেয়েটার শরীরের সংবেদী অঙ্গে, অর্থাৎ যৌনাঙ্গের রড দিয়ে কয়েকবার বাড়ি মারা হলো। প্রতিবার আঘাতে একটা হাড় ভাঙা শব্দে মেহেরের হৃৎপিণ্ড চিরে বেরিয়ে যাচ্ছে। মেয়েটা ছটফট করছিল, তারপর নিস্তেজ হয়ে গেল। গল গল করে রক্ত ছড়িয়ে পড়ে মেঝেতে। টকটকে লাল নয়, কেমন যেন কালচে রক্তের ধারা বইছে। মেয়ের একদৃষ্টে তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। চোখের পলক পড়ছে না। কণ্ঠরন্ধ্রে যেন পাথর গেঁথে গেছে, নখ বিঁধে গেছে ল্যাপটপের কিবোর্ডে। তার হাত দুটো জমে গেছে, চোখের পাতা ভারী, কিন্তু দৃষ্টির সামনে একটার পর একটা নৃশংসতা ভেসে উঠছে। দেহটা কাঁপছে, বুকটা ওঠানামা করছে অস্থিরতায়। এত সব বর্বরতা, এত সব পৈশাচিকতার পেছনে কারা আছে? খন্দকার পরিবার, নাকি এদের উপরে আরও বড় মাথা আছে? মেয়ে দ্রুত অন্য ভিডিওগুলো ওপেন করলো। এখানে একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখা যাচ্ছে, পরিচিত মুখ, নামী রাজনৈতিক নেতাদের একজন, যাকে মেয়ের টিভিতে বেশ কয়েকবার দেখেছে। সমাজের চোখে একজন শ্রদ্ধাশীল ব্যক্তি তিনি। প্রচুর সামাজিক কাজের সঙ্গে জড়িত। লোকটা কারো সাথে কথা বলছে ফিসফিস করে। হত্যাটা পরিষ্কার হওয়া চাই, কোনো প্রমাণ রাখা যাবে না। আমরা এত দূর এসে ব্যর্থ হতে পারি না। মেয়ের রক্ত গরম হয়ে ওঠে। এই পেন ড্রাইভ শুধু তথ্য ভাণ্ডার নয়, মৃত্যুর তালিকা। এই এক একটা অকাট্য প্রমাণ, যা অনেক ক্ষমতাবান মানুষকে ধ্বংস করে দিতে পারে। বাবাকে এই জন্যই মারা হয়েছিল? আরুষের কি লিঙ্ক আছে এর সাথে? মেয়ের অস্থির হয়ে বাকি ফাইলগুলো ঘাটল। ঘামে ভেজা কপাল থেকে একটা বিন্দু টুপ করে পড়ে গাল বেয়ে। প্রচুর ক্রাইমের লিস্ট, ডেথ রেকর্ডস, কালো টাকার ডেটা। দুর্বল শরীর এত শখ নিতে পারছে না। মানুষ কত পৈশাচিক হতে পারে বাবা তথ্য প্রমাণ রেখে না গেলে জানাই হতো না।
মেয়ের চোখ ঝাপসা হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এক ঝাঁকুনি দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায় সে। মাথা ঝিমঝিম করছে, মেঝে দুলছে যেন, তার ভেতরটা কাঁপছে। বাবা বারবার বারবার তাকে বলতো পৃথিবী খুব শক্ত, খোলসে মোড়া, পৃথিবীর মানুষগুলো বর্বর, আর বাস্তবতা লোহার ন্যায় শক্ত। বাস্তবতা সবার সহ্য হয় না, এর জন্য শক্ত হতে হয়। মনোবল ভাঙতে পৃথিবী তোমায় খুব ভয় দেখাবে, কিন্তু তুমি স্রষ্টা ছাড়া কাউকে ভয় পাবে না। পেনড্রাইভ গোটা ঘেটে সব কিছু দেখে নিয়ে মেয়ের নওশাদ হোসাইনের ডায়েরির পাতা উল্টায়। শুরু থেকে শেষ অবধি প্রতিটি পাতা ফাঁকা, সাদা পৃষ্ঠায়। ডায়েরিরও প্রথম দিন খুলেছিল মেহের, বরাবরের মতোই সাদা। রাগ হলো ওর। সাদা পৃষ্ঠার ডায়েরি লকারে তুলে রাখার দরকার ছিল? বাবা কি আদৌ এত বোকা ছিলেন, নাকি সেই ধরতে পারছে না? বারবার পাতাগুলো উল্টালো, মেহেরের দৃষ্টিতে কিছু মেলে না, কিছুই নেই, নিশিম শূন্যতা। রাগে দুঃখে ডায়েরিটা ছুঁড়ে ফেলে দিল নিচে, ছাই হয়ে যাক সব। বাতাসে ডায়েরির পাতাগুলো উঠতে লাগলো। ঘরের জানালাটা তখন খোলাই ছিল, সূর্যের আলো এসে পড়ছিল মেঝেতে ছড়িয়ে থাকা পাতাগুলোর ওপর। হঠাৎ মেয়ের চোখ স্থির হয়ে গেল। সাদা পাতাগুলো আশ্চর্যভাবে রূপান্তরিত হতে থাকে অক্ষরে। পাতার ওপর চোখ যেতেই মেয়ের দেখে ক্ষীণ আভায় ভেসে উঠতে শুরু করেছে অক্ষর। ছোট বিবর্ণ ঘর, দেয়াল সিমেন্টে ওঠে, দরজা লালচে মরিচার ছোপ, বাতাসে রক্ত পচা গন্ধ মিশে তৈরি করেছে বিষাক্ত ঘনত্ব। আলো ঝলছে ঝাপসা, লালাপ টিউব লাইট কাঁপছে মাথার উপর। ঘরের মাঝখানে বসে আছে আয়েশা খন্দকার, একটা লোহার চেয়ারে দড়ি দিয়ে বাঁধা। পেছনে হাত, ঠোঁট ফেটে রক্ত জমে আছে, চোখে নীলচে ছাপ। শরীর নিস্তেজ দেখালো, চোখ দুটোতে আগুন, অদম্য জেদ, বুনো দম্ভ। দরজা খোলে, বুটের ঠুকঠাক শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে যায়। আরুষ প্রবেশ করে, মুখ কঠিন, চোখ লাল, ঠোঁট চেপে ধরা, তার হাঁটার ছন্দেও হিংস্রতা। আরুষ সামনে এসে থেমে যায়। আয়েশার ঠিক মুখোমুখি। মহিলার চোখ মুখে মৃত্যুর ভয় নেই, শোক নেই, অনুতাপ নেই। আরুষ ঠান্ডা গলায় প্রশ্ন ছুড়ে, তোমার শেষ আমার হাতে, কেউ বাঁচাতে পারবে না, তা তুমি নিশ্চয়ই জানো? আয়েশা খন্দকার হঠাৎ কর্কশ হেসে ওঠে, চোখে আগুন, তার কণ্ঠে উন্মাদ উৎসবের ঢেউ। মেরে ফেল, নাটক করছিস কেন? আমার জীবনের উদ্দেশ্যই ছিল তোর আর তোর মায়ের জীবন জাহান্নাম করে দেওয়া। দেখ আমি সফল, তোর মা মরে যাবে, তোর বউ তোকে খুনি ভাবে, তোর বাচ্চা পৃথিবীতে আসার আগে মরেছে, আর তুই তো একটা লুজার যে এতদিন আমার ইশারায় নিচে নিজের সর্বনাশ নিজে হাতে করেছিস। আমি না হয় মরে গিয়ে বেঁচে যাব, কিন্তু তুই কিভাবে বাঁচবি, কাকে আঁকড়ে বাঁচবি? তোর মতো নিঃস্ব হতে আমি কাউকে দেখিনি। আরুষ দাঁতে দাঁত চেপে ধরে ধীর ও জ্বলন্ত সুরে বলে, তোমাকে আমি মারব, কিন্তু তার আগে তোমার ভেতরের পচা আত্মাটা সবার সামনে ছিঁড়ে ফেলবো। আয়েশা খন্দকার মুখে ঠান্ডা এক হাসি টেনে হাসলেন। খুব ক্ষমতার দম্ভ করিস না? কোথায় ছিল তোর ক্ষমতা যখন তোর জীবন আমি নষ্ট করেছি? কোথায় ছিলি যখন তোর মাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে শয়ে শয়ে পুরুষ? কোথায় ছিলি যখন আমি তোর মায়ের সংসার ভেঙেছি? কোথায় ছিল এই সাহস যখন তোর শরীরে নিউরোটক্সিন ঢুকিয়ে দিয়েছি? তুই কিচ্ছু করতে পারিসনি, লুজার তুই, আরও জাস্ট এ লুজার। আয়েশা খন্দকার হো হো করে হেসে ওঠে। অন্ধকারে তার হাসির প্রতিধ্বনি দেয়ালে প্রতিধ্বনিত হয়, যেন আস্ত একখানা শকুনের হাসি। আরুষের ইচ্ছে করলো মহিলাকে কুচি কুচি করে কেটে ফেলতে, কিন্তু সে নিরুপায়। সত্য জানার আগে একে মারা যাবে না। আরুষের চোখ রক্তবর্ণ, কিন্তু গলা এখনও শান্ত। সে এগিয়ে গিয়ে মুখ নামিয়ে প্রশ্ন ছুড়ে, কি শত্রুতা আমার মায়ের সঙ্গে? তুমিও একজন নারী, কি করে পারলে আমার মাকে সম্মানহীনা করতে? কেন এত ক্ষোভ আমাদের প্রতি তোমার? আয়েশা খন্দকার এবার পুরোপুরি উন্মাদনার রূপ ধরে। মুখ লালচে, চোখের পাতা কাঁপছে উত্তেজনা। সে যেন কোনো অজানা নেশায় বুধ। তোর মা আমার থেকে রুহুলকে কেড়েছে, আমি ওর সব কেড়ে নিয়েছি। তুই ওর অংশ, তোকে কেন ছেড়ে দিব রে? আমি যা চাই তা নিজের করে নিই। রুহুল আমার হয়নি, তাই ওকে আমি কারোর হতে দিইনি। বাবা তোমাকে ভালোবাসিনি, মরে গেলেও বাসবে না। আমি বাসি, আমি চাই, তাই আমি হাসিলও করেছি, বিয়ে করেছি। বাবাকে তুমি কোনো দিনও পাওনি। যেদিন বাবা জানবে কালপ্রিটের একজন, তুমিও আরও বেশি ঘৃণা করবে। বাবাকে তুমি কোনো দিন পাবে না। আয়েশা খন্দকার সমতলে হো হো করে হেসে যাচ্ছে, চোখে মুখে বিকৃত তৃপ্তি, যেন মনে করে সে জিতেছে। কিন্তু আমি জিতেছি, আগুন ধরিয়েছি। চাইলেও তোরা হ্যাপি ফ্যামিলি হয়ে বাঁচতে পারবি না। সব তছনছ করে দিয়েছি আমি জিতেছি। আরুষ ক্রূর হেসে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, তুমি ভাবছো তুমি জিতেছ? তুমি ভুল ভাবছো। আমি তোমাকে শুধু খেলতে দিয়েছি, জিততে নয়। আমার মায়ের ধ্বংসের পেছনে মুখ্য কালপ্রিট যদি তুমি হও, তাহলে তোমার মৃত্যু এখনও বহুদূর। যদি না নারী হতে, এতক্ষণে নগ্ন করে পিষে ফেলতাম শরীরের প্রত্যেকটা পার্ট। জানোয়ার আমি, পিশাচ নই। তোমার শাস্তিতে অন্য কিছু থাকছে। শেষ কথাটা ভীষণ হিংস্র শোনালো। আরুষ ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে যায়। আয়েশা খন্দকার পেছন থেকে চিৎকার করে ওঠে, রক্তচোষা পিশাচের হাসিতে চিৎকারের মতো গলা ফাটিয়ে বলতে থাকে, আমি জিতেছি আরুষ, আমি জিতেছি। শুনছিস তো? আমি জিতেছি। তুই নিঃস্ব হয়ে গিয়েছিস,
তুই নিঃস্ব, হাহা করে হেসে ওঠে আয়শা। বস, মেহের ম্যামকে খুঁজে পেয়েছি। কর্পোরেট অফিসের পেছনের একটা ছোট্ট হোটেলে দোতলার দক্ষিণের ঘরে আছেন। আরুষ কঠোর গলায় আদেশ করলো, তুলে এখানে নিয়ে আয়। প্রথমে ও শাস্তি রিজার্ভ করে। আচ্ছা বস। বস, লিস্ট। আরুষের হাতে একটা কাগজ তুলে দিল ওর একজন লোক। লিস্ট নিয়ে আরুষ এগিয়ে যায় সেলের আরও গভীরে। একটা দরজা ঠেলে ঢুকে সিঁড়ি ধরে। গ্রাউন্ড ফ্লোরের নিচে আরও একটা ফ্লোর রয়েছে। উপর থেকে দেখতে এটা কেবল অন্য সব ঘরের মতো সাধারণ দরজা, তবে আসল চিত্র ভাবনাতীত। সিঁড়ি ভেঙে নিচে নেমে আরুষ লালবাতির জ্বালা একটা ঘরে প্রবেশ করে। রশিদ খন্দকার অজ্ঞান হয়ে পড়ে আছেন। চোখ মুখে আতঙ্ক শুকিয়ে গেছে মাত্র একবেলায়। আরুষ রশিদ খন্দকারের থেকে চোখ ফিরিয়ে লিস্টের দিকে মনোযোগ দেয়। পৃষ্ঠা ভর্তি লেখা, এটাকে ঠিক লিস্ট নয় চিঠি বলা চলে। আর মনে মনে পড়তে থাকলো যেভাবে নার্স লিখেছে। ঠোঁট ফাটা 2 জায়গায়, উপরের মাড়ির 2টো দাঁত নেই, বোধহয় উপড়ে নেওয়া হয়েছে। গলায় আঙ্গুলের 3টে দাগ, গলা টিপে ধরলে যেমন হয়। ঘাড়ের ঘা প্রায় 3 সেন্টিমিটার গভীর, পোকা হয়ে যাওয়ায় মাংস পচন ধরেছে, দুর্গন্ধ আসছে। স্তনের বোটা 2টি কাটা, খুব সূক্ষ্ম কাটা দাগ, সুতোর টানে কাটলে এমন হয়। স্তনের মাংসাল অংশে সূচের প্রচুর ছিদ্র আছে। আমি গুণে শেষ করতে পারিনি স্যার, আনুমানিক 110টা তো হবেই। বুকে ঠিক মাঝখানে কাটা দাগ আছে, কিসের কাটা আমি বুঝতে পারিনি। নাভিতে সিগারেটের ছায়ের অংশ বিশেষ পাওয়া গেছে। নিয়ম করে সিগারেটের সেঁকা দেওয়া হতো নাভিতে। তলপেটে অঞ্চলে মোট 9টি কাটা দাগ রয়েছে, তার মধ্যে 4 কাটা স্থানে সেলাই করা হয়েছে। জনিপথের ঘাগুলো ক্যান্সারের কবলে। সবশেষে মাথার পেছন খুলিতে সেলাইয়ের দাগ পেয়েছি। মাথা ফাটিয়ে সেলাই করে দেওয়া হয়েছে। হাতের শিরাগুলোতে অসংখ্য সূচ ফোড়ায় ঝাঁঝরা হয়ে গেছে 2 হাত। নির্যাতনের জন্য কিছু অবশিষ্ট রাখা হয়নি। আরুষের হাতে কাগজটা, চোখে আগুন। প্রতিটা বাক্য ওকে আরও পশু বানিয়ে তুলছে। রক্তের মধ্যে ফুটছে নৃশংসতা। ধৈর্য ভেঙে পড়েছে। হাত কাঁপছে না, কিন্তু চোখে এখন মৃত্যু হেঁটে বেড়ায়। আরুষ কাগজ ছিল না, আগলে রাখলো যেন প্রতিটা লাইন কোনো শপথ। এক একটা যন্ত্রণার বিবরণ, এক একটা শাস্তির রোস্টার, যা প্রতিশোধকে আরও ত্বরান্বিত করে, আরও সুদৃঢ় করে। ওর চোখ পড়ে রশিদ খন্দকারের উপর, অজ্ঞান, নির্জীব, নিষ্প্রাণ একটা দেহ। আরুষের গলা বজ্রের মতো ঝাঁকিয়ে ওঠে। ক্ষোভে চিৎকার দিয়ে বসে। ও শান্তিতে ঘুমায় কিভাবে? টেনে তোল। ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা বিশাল ধী সেই জল্লাদ চুপচাপ ঠান্ডা চোখে তাকায় রশিদের দিকে। চোখে করুণা নেই, অনুভূতির এক বিন্দুও নেই। সে ধীরে ধীরে এগিয়ে আসে, হাতের চামড়ার মোটা বেল্ট। এক হ্যাচকায় রশিদের চুল মুঠো করে ধরে মাথাটা তুলে ধরে। রশিদ কেঁপে ওঠে। অজ্ঞান ভাবটা চট করে গায়েব হয়নি, কিন্তু ব্যথায় শরীরের পেশাগুলো কেঁপে কেঁপে ওঠে। একটা চর বসে তার গালে, শব্দটা ছড়িয়ে পড়ে পুরো ঘর জুড়ে। দ্বিতীয় চর, এবার আরও জোরে। তৃতীয়বার বোটের লাথি সোজা পাঁজরে। রশিদ খড়খড় করে কাশতে থাকে। শরীর ঝাঁকিয়ে নিতে চায়, কিন্তু জল্লাদ তাকে ছাড়ে না। জল্লাদ রশিদের মুখের উপর কাচের ঠান্ডা বোতল দিয়ে সজোরে সজোরে বাড়ি মারে। বোতলের শক্ত কাচ চির ধরে, কিন্তু ভাঙে না। আরুষ ধীরে ধীরে এগিয়ে আসে, হাতে ধরা হকি স্টিক। পুরোনো কাঠের, কিছুটা বাঁকা, কিন্তু শক্ত আর ওজনদার। চোখ মুখে ঘৃণার আগুন। রাগ নয়, এটা আগুন। একটা ঘুমন্ত জানোয়ার জেগে উঠেছে, যার সামনে এখন আর কোনো যুক্তি কাজ করে না। রশিদ মাথা নেড়ে কিছু বলতে চায়, হয়তো আকৃতি মিনতি। শরীর মুখে সমানভাবে ভয় আর ব্যথায় বুঝিয়ে দিচ্ছে যা। আরও সরাসরি রশিদ খন্দকারের পুরুষাঙ্গে শর্ট শর্ট লাথি বসালো। যন্ত্রণায় মরে যাওয়া দশা রশিদের, প্রায় থেতলে দিয়েছে জায়গাটা। এরপর হকি স্টিক দিয়ে সোজা আঘাত হানে রশিদের হাঁটু। একটা হাড় গোজা শব্দ। রশিদ খন্দকার প্রাণপণে চিৎকার করে ওঠে। আরুষ থামে না। দ্বিতীয়বারই, এবার ডান হাতের কবজিতে। হকি স্টিকের গায়ে রক্তে লেগে যায়, গায়ের শিরা কাঁপে, আর রশিদের চিৎকার কেঁপে ফিরে আসে ঘরের দেয়ালে দেয়ালে। আরুষ কেবল মারছে না, সে কথা বলছে, নিজের ভেতরের আগুনে জ্বলে পুড়ে গর্জে ওঠে। যে যন্ত্রণার বর্ণনা আমি কাগজে পড়েছি, তুই এবার তা নিজের শরীরে পাবি। তৃতীয় আঘাতে হকি স্টিক ঘাড়ের কাছে পড়ে রশিদ আবার ছিটকে পড়ে। শরীর বাঁকা হয়ে যায়। জল্লাদ ওকে ধরে রাখে মেঝেতে ঠেসে, যেন নড়তে না পারে, যেন প্রতিটা আঘাত ওর শরীর গিলে নেয় মসৃণভাবে। আরও হিংস্রভাবে চিৎকার দিয়ে ওঠে। শুরু করলাম। মৃত্যুর আগে তোর আত্মা যখন শরীর ছেড়ে পালাতে চাইবে, আমি তো সেই আত্মাকে খুঁচিয়ে আবার ভেতরে ঢুকিয়ে দেব। তুই এখনই মরবি না। তোর মৃত্যু দিয়ে নতুন ইতিহাস লিখব আমি। ট্রিটমেন্ট কর। ঢাকার বেস্ট ডক্টরকে নিয়ে আয়। আইসিইউ এর সব মেশিন এখানেই সেট করবি। ভেন্টিলেটর, মনিটর, যা যা লাগে সব। ও মরবে না, মরার অধিকার ওর নেই। আমি মরতে দেব না যতক্ষণ না আমার মাকে দেওয়া প্রতিটা কষ্ট দ্বিগুণ করে ওর রক্তে গেঁথে দিই। ওর নিঃশ্বাস যেন শাস্তির ওজন ভারী হয়। প্রতিটা ধূপকানি যেন মৃত্যু ভিক্ষা করে, কিন্তু মরণ ওকে ছুবে না। জল্লাদের উদ্দেশ্যে কথাগুলো ছুড়ে দিয়ে আরুষ প্রস্থান করলো। পেছনে পড়ে থাকলো নিস্তেজ রক্তাক্ত রশিদ খন্দকার, যে এতদিন অন্যের মৃত্যুতে হেসেছে, আর সেই মৃত্যুই তার জীবনের দ্বার প্রান্তে করা নাড়ছে।
আভিজাতে ভরা রিসোর্ট থেকে বের হয়ে গাড়িতে চেপে বসে আরুষ। সন্ধ্যার মিষ্টি স্নিগ্ধতা ধীরে ধীরে রাত্রির গভীরে চলে গেছে। চারপাশ ডুবে গেছে অন্ধকারে। আর সে শার্টে রক্তের ছিটা লেগে আছে। গাড়ি স্টার্ট দিতে যাবে এমন সময় মোবাইল ফোন বেজে উঠল। নম্বর না দেখে সে রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে এক নারীর কান্নারত কণ্ঠ, যা ধসে আছে যন্ত্রণায়। মিস্টার শেখ। আরুষ নড়ে ওঠে। মেহেরের গলা। কাঁদছে মেহের। তার লোকেরা কিছু করেছে মেহেরকে, কিন্তু এত তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব নয়। কি হলো মেয়েটার? ভাবনার মাঝপথে মেহের শব্দ করে কেঁদে ওঠে। আপনি আসুন, আমার আপনাকে লাগবে, আপনি আসুন। মেয়ের গলা ধরে আসার কারণে কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে, ভেঙে ভেঙে আসছে। আরুষ বুকের ভিতর জ্বলন অনুভব করলো। যে বিধ্বংসী নারীকে শাস্তি দেওয়ার জন্য হন্য হয়ে খুঁজছিল গত 2 দিন, তার ব্যথিত কণ্ঠের কান্না শুনে কেন মন গলে যায়? আরুষ কি কোনো কালে এত সহজ ছিল? মেহেরের জায়গা অন্য কেউ হলে এতক্ষণে পোষা বাঘকে খাইয়ে দিত। আরুষ গা ঝাড়া দিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিল। তারপর অদ্ভুত শান্ত নরম সুরে জবাব দিল, আসছি জান।